ইতিহাসের দিকে তাকালেই আমরা প্রায় একটা ভুল করি। আমরা ভাবি সব ভয়াবহ ঘটনার পেছনে নিশ্চয়ই ছিল কিছু অস্বাভাবিক কারণ, অমানুষ ও জন্মগত খুনি। কিন্তু ইতিহাস দেখিয়েছে বাস্তবতা এর উল্টো। সবচেয়ে ভয়ঙ্কর সময়গুলো তৈরি হয়েছে স্বাভাবিক মানুষের মাধ্যমে। এই বাস্তবতাই ডেট্রিক বোনাফারকে ভাবতে বাধ্য করেছে সমস্যাটা আসলে খারাপ মানুষেরা না, সমস্যাটা হলো বোকা মানুষদের। ১৯৭৮ সালে গাইনা জঙ্গলে একটা জায়গা ছিল, নাম জোনেস্টাউন। এটি শহর থেকে অনেক দূরে, বাইরের দুনিয়ার সাথে প্রায় যোগাযোগ ছিলই না। এখানে প্রায় ৯০০ জন মানুষ থাকতো, সবাই স্বেচ্ছায় এসেছিল ভালো জীবনের আশায়। এই জায়গাটি বানিয়েছিলেন একজন লোক, নাম তার জিম জোন্স। শুরুর দিকে সে ভালো কথা বলতো, সমতা, ন্যায়, গরিবদের সাহায্য এইসব। মানুষ তাকে বিশ্বাস করেছিল। কিন্তু জনসটাউন আসার পরে ধীরে ধীরে সবকিছু বদলে যায়। মানুষ কি বলবে, কি ভাববে এবং কি শুনবে, সব জিম জোনসই ঠিক করত। বাইরের দুনিয়াকে বলা হতো শত্রু, প্রশ্ন করলে মানুষকে অপমান করা হতো। সময় যাওয়ার সাথে সাথে মানুষ ভাবতে বন্ধ করে দেয়, সব সিদ্ধান্তই নেওয়া হতো একজনের কথায়। ১৯৭৮ সালে নভেম্বর মাসে একজন আমেরিকান কংগ্রেসম্যান তদন্ত করতে আসে। কিছু মানুষ তখন জনস্টাউনকে ছাড়তে চায়। এতে জিম জন্স ভয় পেয়ে যায়। সে বুঝে যায় নিয়ন্ত্রণ চলে যাচ্ছে। সেই রাতে সবাইকে এক জায়গায় ডাকা হয়। জিম জন্স বলে, বাইরের দুনিয়া আমাদের মেরে ফেলবে, মরাই একমাত্র উপায়। অনেকে ভয় পেয়েছিল, অনেকে কেঁদেছিল, কিন্তু তবুও বেশিরভাগ মানুষ কথা শুনেছিল। প্রথমে শিশুদের বিষ দেওয়া হয়, তারপরে বড়দের বিষ দেওয়া হয়। একই রাতে ৯১৮ জন মানুষ মারা যায়। পরে সবাই প্রশ্ন করেছিল, ওরা থামলো না কেন, ওরা পালালো না কেন? উত্তরটা ছিল সহজ কিন্তু ভয়ঙ্কর। ওরা বোকা ছিল না, তারা শুধু নিজেদের চিন্তা একজন মানুষের হাতে তুলে দিয়েছিল। জনসটাউন কোনো ধর্মীয় গল্প না, কোনো রহস্যও না, বরঞ্চ এটি মানুষের গল্প, যেখানে ইবিল তথা শয়তান ছিল উপরে। কিন্তু সবচেয়ে বড় ভূমিকা ছিল নীরব অনুগত, বাবা বন্ধ করে দেওয়া মানুষদের। আর সেই কারণেই ৯০০ জন মানুষ মারা গিয়েছিল কোনো অস্ত্র ছাড়াই। বোনোফার ছিলেন একজন জার্মান পাদ্রে ও চিন্তাবিদ। তিনি বেঁচে ছিলেন নাৎসি জার্মানির সময়, এমন এক সমাজে যেখানে লক্ষ লক্ষ মানুষ ধীরে ধীরে ভয়ঙ্কর অপরাধের অংশ নেয়। এই মানুষগুলো সবই খুনি ছিল না, অনেকে পরিবার প্রেমিক, ধার্মিক, দায়িত্বশীল নাগরিক হিসেবে পরিচিত ছিল। তাহলে প্রশ্ন ওঠে, এই মানুষগুলো কিভাবে এমন ভয়াবহ কিছু অংশ হলো? বোনোফারের উত্তর ছিল খুবই অস্বস্তিকর। বোকামি মানে কম বুদ্ধি নয়, এটি চরিত্রের ব্যর্থতা। বোনেফার বলেছিলেন, একজন বোকা মানুষ কখনো নিজের চিন্তা ব্যবহার করে না, বরং সে অন্যের চিন্তা ধার নেয়। কর্তৃত্বের কাছ থেকে, সংখ্যাগরিষ্ঠ কাছ থেকে, অথবা দলের কাছ থেকে। সে প্রশ্ন করে না, কারণ প্রশ্ন করা ঝুঁকিপূর্ণ। প্রশ্ন করলে একা হতে হয়, আর একা হওয়ার ভয় মানুষকে চিন্তা থেকে বিরত রাখে। এ কারণে বোকামি সবচেয়ে বেশি ছড়ায় যখন সমাজে চাপ, ভয় বা অন্ধ আনুগত্য তৈরি হয়। এখানে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে, খারাপ বনাম বোকামি। একজন দুষ্ট মানুষ জানে সে অন্যায় করেছে, সে যুক্তি বোঝে, দর কষাকষি বুঝে, লাভ ক্ষতি বুঝে, সে থামতেও পারে যদি পরিস্থিতি বদলায়। কিন্তু একজন বোকা মানুষ, সে বিশ্বাস করে সে নৈতিকভাবে ঠিক, সে ভাবে সে ভালো কাজই করছে। এই বিশ্বাসই তাকে ভয়ঙ্কর করে তোলে। কারণ যে মানুষ নিজেকে সঠিক মনে করে সে কখনো নিজেকে থামায় না। বনেফার বলেন, বোকা মানুষ যুক্তির প্রতি প্রতিরোধী। আপনি তাকে তথ্য দিবেন, সে অস্বীকার করবে। আপনি প্রমাণ করবেন, সে রাগ দেখাবে। আপনি প্রশ্ন তুলবেন, সে আপনাকে শত্রু ভাববে। কারণ এখানে যুক্তির লড়াই না, এটা পরিচয়ের লড়াই। তার পরিচয় জড়িয়ে গেছে একটি দল, একটি মতবাদ বা একটি ক্ষমতার সঙ্গ। সে পরিচয় রক্ষা করাই তার কাছে সত্যের চেয়ে গুরুত্বপূর্ণ। সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয় যখন বোকামি আর ক্ষমতা একসাথে আসে। ক্ষমতা বোকা মানুষকে চিন্তা করতে বলে না, বরঞ্চ তাকে কাজ করতে বলে। আর বোকা মানুষ কাজ করতে ভালোবাসে, কারণ কাজ করার জন্য চিন্তা লাগে না। এই কারণে ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর কাজগুলো প্রায় ডিউটি, আদেশ বা স্বার্থে করা হয়। ১৯৮৬ সাল, ইউক্রেনের একটি শহর,
প্রিপিয়াট। এই শহরটা বানানো হয়েছিল চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কর্মীদের জন্য। শহরটি ছিল পরিষ্কার, আধুনিক। স্কুল, হাসপাতাল, পার্ক সবকিছুই ছিল। এই শহরের পাশেই ছিল চেরনোবিল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। এখানে যারা কাজ করত তারা সাধারণ মানুষ ছিল না, তারা ছিল প্রশিক্ষিত ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ান। তবুও এখানে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর পারমাণবিক দুর্ঘটনা ঘটে। ২৬ এপ্রিল ১৯৮৬ রাত রিয়েক্ট নম্বর ৪-এ একটি সেফটি টেস্ট চলছিল। এই পরীক্ষার উদ্দেশ্য ছিল বিদ্যুৎ চলে গেলে কতক্ষণ রিয়েক্ট নিরাপত্তা থাকবে সেটা দেখা। পরীক্ষাটা আগেও করা হয়েছিল, কাগজে কলমে সব ঠিক ছিল, কিন্তু পরীক্ষার সময় রিয়েক্ট অস্বাভাবিক আচরণ শুরু করতে থাকে। কিছু ইঞ্জিনিয়ার বুঝতে পারছিল এই অবস্থায় পরীক্ষা থামানো উচিত, কিন্তু তারা সিদ্ধান্ত নিতে পারত না। চূড়ান্ত সিদ্ধান্ত আসতো উপরে কর্মকর্তাদের কাছ থেকে। সমস্যা এখানে, উপরে বসা কর্মকর্তারা নিরাপত্তার চেয়ে রিপোর্ট ঠিক দেখানো নিয়ে বেশি চিন্তিত ছিলেন। পরীক্ষা ব্যর্থ দেখালে সমস্যা হতো, তাই নির্দেশ আসে পরীক্ষা চালিয়ে যাও। অ্যালার্ম বাজছিল, সিগন্যাল দিচ্ছি, কিছু ভুল হচ্ছিল, কিন্তু কেউ থামায়নি। শেষ মুহূর্তে ইমার্জেন্সি বাটন চাপা। এই বাটন রিয়েক্ট বন্ধ করার কথা, কিন্তু রিয়েক্টের ডিজাইনে ত্রুটি ছিল। বাটন চাপার কয়েক সেকেন্ডের মধ্যেই ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। রিয়েক্ট ফেটে যায়, আগুন ধরে যায়, রেডিও অ্যাক্টিভ পদার্থ বাতাসে ছড়িয়ে যায়। তখনও অনেকে বিশ্বাস করতে পারেনি সে রিয়েক্ট সত্যি ধ্বংস হয়ে গিয়েছিল, কারণ এমন ঘটনা অসম্ভব বলেই ধরা হতো। শহরের মানুষ জানতো না প্রিপিয়াটের মানুষ তখন ঘুমাচ্ছিল। কেউ জানতো না তারা মারাত্মক বিকিরণের মধ্যে রয়েছে। সকালবেলা বাচ্চারা বাইরে খেলতেছিল, আকাশে অদ্ভুত নীল আলো দেখা যাচ্ছিল, কিন্তু কাউকে কিছু বলা হয়নি, কেউ দায়িত্ব নিতে চায় না। ফায়ার ফাইটাররা আগুন নিভাতে আসে, তাদের বলা হয়েছিল সাধারণ আগুন, তারা জানতো না এটি একটি রেডিও অ্যাক্টিভ আগুন। অনেক ফায়ার ফাইটার কয়েক সপ্তাহের মধ্যে মারা যায়। পরে যা জানা যায় তদন্তে বের হয় রিয়েক্টের ডিজাইনে ত্রুটি ছিল। পরীক্ষার সময় বড় ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সতর্ক সংকেত উপেক্ষা করা হয়েছিল, কিন্তু সবচেয়ে বড় কারণ ছিল কেউ প্রশ্ন করেনি, কেউ থামেনি, কেউ না বলেনি। আজ প্রিপিয়াট পুরোপুরি পরিত্যক্ত। স্কুলে বই পড়ে আছে, ঘড়ি থেমে আছে। চেরনোবিল হঠাৎ কোনো দুর্ঘটনা নয়, এটি ধীরে ধীরে তৈরি হয়েছিল। ভুল সিদ্ধান্তে অন্ধভাবে আদেশ মানায় আর প্রশ্ন না করার অভ্যাসে। এই কারণে চেরনোবিল আজ শুধু একটি জায়গা নয়, এটি একটি ইতিহাসের ভুল যেটা নীরবভাবে লাখো মানুষের জীবন পরিবর্তন করে দিয়েছে। বনহোফারের এই তথ্য শুধু অতীতের জন্য নয়, এটা আজকে সমাজের জন্য ভয়ঙ্করভাবে প্রাসঙ্গিক। আজ আমরা বোকামি দেখি, অন্ধদলবাজিতে, ভাইরাল মিথ্যা তথ্যে। আমরা বনাম তারা মানসিকতায়। আজও মানুষ প্রশ্নের বদলে স্লোগান বেছে নেয়, সত্যের বদলে আরাম বেছে নেয়। বনহোফার আমাদের সতর্ক করেছিলেন, যে সমাজে মানুষ চিন্তার দায়িত্ব ছেড়ে দেয় সেই সমাজ ধীরে ধীরে অমানবিক হয়ে ওঠে। কিন্তু সবচেয়ে কঠিন অংশটা এখানে শেষ নয়। বনহোফার বলেন, বোকামি কোনো জন্মগত অবস্থান নয়, এটি একটি এমন অবস্থা যেখানে মানুষ ঢুকে পড়ে। এবং সবচেয়ে বিপজ্জনক প্রশ্নটা হলো, আমি কি কখনো নিজের চিন্তা বন্ধ করেছি? আমি কি কখনো শুধু দলের কারণে অন্যায়কে মেনে নিয়েছি? আমি কি কখনো আরামকে বেছে নিয়ে সত্যকে এড়িয়ে গেছি? কারণ বোকামি সবসময় অন্যরা না, অনেক সময় এটা আমরা। বনহোফার শেষ পর্যন্ত এই সিদ্ধান্তেই পৌঁছান, বোকামির বিরুদ্ধে লড়াই যুক্তি দিয়ে জেতা যায় না, এর বিরুদ্ধে একটাই প্রতিরক্ষা আছে, নৈতিক সাহস। ভুল হলেও সত্যের পাশে দাঁড়ানোর সাহস, একাই প্রশ্ন করার সাহস, ভিড়ের বিপরীতে চিন্তা করার সাহস। ইতিহাস দেখিয়েছে এবিল মানুষ সবসময় থাকবে, কিন্তু সমাজ ধ্বংস হয় তখনই যখন ভালো মানুষেরা চিন্তা করা বন্ধ করে দেয়। এটাই বনহোফারের সবচেয়ে ভয়ঙ্কর উপলব্ধি। পৃথিবী ধ্বংস হয় খারাপ মানুষের দ্বারা নয়, বরঞ্চই ধ্বংস হয় মানুষ বোকা হয়ে যাওয়ার কারণে।